আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নী প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল প্রবলেম সলভিং ক্লাসে আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন একটা স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস করব। আর এটা হচ্ছে আমার জারণ বিজারণ সমতাকরণ। তো এই টপিকটা থেকে আমার প্রতি বছরই বোর্ড পরীক্ষার প্রশ্ন এসেছে, আর এটা থেকে কলেজেও প্রশ্ন এসে থাকে। তো এই জারণ বিজারণ সমতাকরণ করার জন্য আমাদের অনেক অনেক বেসিক ইনফরমেশন জানতে হয়, শিখতে হয়। তাহলেই মোটামুটি জারণ বিজারণটা অনেকটা ইজিলি পারা যায়। তো দেখা যায় জারণ বিজারণটা অনেকের কাছে অনেকটা চ্যালেঞ্জিং বা অনেকের কাছে অনেকটা কঠিন, কারণ মেন যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আমরা অনেকে জানি না, যার জন্য এটা আমাদের কঠিন হয়ে যায়। তো এখন আজকে ক্লাসে আমরা মেইন বিষয়গুলো আলোচনা করব এবং প্রবলেম সলভ করার মাধ্যমে এই জারণ বিজারণ কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো তোমাদেরকে জারণ বিজারণের সেই ছোট্ট টেকনিক মনে রাখতে হবে যে ইলেকট্রন ছাড়ন মানে জারণ। এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি, ইলেকট্রন ছাড়ন মানে জারণ। অর্থাৎ আমাদের যে বিক্রিয়া ইলেকট্রন ছেড়ে দেওয়া হয় বা ত্যাগ করা হয় তাকে বলা হয় জারণ বিক্রিয়া, আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করা হয় তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। এই দুটা কথা মনে রাখো আপাতত। আদিবা, অঞ্জনা, ইতি বড়ুয়া, আয়েশা, রিয়াদুল, ফরহাদ, শাহিদা, সুবর্ণা, তোবরাইসা, কথা বুঝছো? এতটুকু মনে রাখো, ইলেকট্রন ত্যাগ করলে জারণ, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। তো আজকে আমরা দুইটা স্পেশাল বোর্ড প্রশ্ন সলভ করবো। একটা ঢাকা বোর্ড 23 সাল আসা প্রশ্ন, একটা ঢাকা বোর্ড 22 সাল আসা প্রশ্ন। দুইটাই চ্যালেঞ্জিং প্রশ্ন। তো আমাদের আর কি উদ্দীপকে বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়াটা সমতা করতে বলছে এবং বের করতে বলছে জারণ বিজারণ বিক্রিয়া সমীকরণগুলো, এবং আমাদের সর্বশেষে যে দুটো সমীকরণ যোগ করলে ফলাফল কী হয় সেই ফলাফলগুলো। তো চলো আমরা শুরু করি। তবে এই ক্লাসটা শুরু করার পূর্বেই আমি তোমাদেরকে কিছু বেসিক ইনফরমেশন নিয়ে কথা বলি। তো বেসিক ইনফরমেশন হচ্ছে, আমাদের যদি জারণ বিজারণ শিখতে হয় তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে। সেটা হচ্ছে একটা বিক্রিয়ার পরবর্তী অবস্থা, আমাদের মনে রাখতে হবে। আমি একটু আগে তোমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার একটা ছবি দিয়েছিলাম, সেখানে লেখা ছিল। তারপরও আমি তোমাদেরকে জাস্ট আজকের ক্লাসের সুবিধার্থে আমি জাস্ট লিখে দিচ্ছি একটু পয়েন্টগুলো, তোমরা মনে রাখবা। এটা হচ্ছে বিক্রিয়ার পরবর্তী অবস্থা। মনে করো একটা বিক্রিয়া লেখা আছে, একটা বিক্রিয়া বলতে একটা যৌগ লেখা আছে। যৌগটা হচ্ছে এরকম KMnO4। এটার নাম কি বলতো? এই যৌগটার নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ভেরি গুড। এই পটাশিয়াম, হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন জারণ বিজারণ বিক্রিয়া করবে তখন তার থেকে একটা নতুন রাশি উৎপন্ন হবে। অর্থাৎ বিক্রিয়ায় পরবর্তী অবস্থায় আমাদের এই জিনিসটা পাওয়া যাবে, Mn2+ আয়ন। এটা মনে রাখবা, হ্যাঁ, এটা হচ্ছে বিক্রিয়ার পরবর্তী অবস্থা। অর্থাৎ আমাদের একটা যৌগ বিক্রিয়া করলে বিক্রিয়ার পরে কি উৎপন্ন হয় সেটা হচ্ছে এটা। অর্থাৎ আমাদের KMnO4 একটা যৌগ যদি কোনো বিক্রিয়া থাকে তাহলে এই যৌগ থেকে আমাদের পরবর্তী অবস্থায় Mn2+ আয়ন উৎপন্ন হয় বা পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের জারণ বিজারণের একটা স্টেপ। কথা কি বুঝতে পারছো? মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপর 2 নাম্বার, যদি এরকম হয় যেগুলো লাগে সেগুলোই বলতেছি। সাপোজ মনে করো এই যৌগটা আমি নিলাম, এটা একটা নতুন যৌগ, সেটা হচ্ছে K2Cr2O7। এখন বলো এই যৌগটার নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট। হ্যাঁ, এই যৌগটার নাম হচ্ছে কি? পটাশিয়াম ডাইক্রোমেট। তো পটাশিয়াম ডাইক্রোমেট থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে Cr3+ আয়ন, ক্রোমিয়াম 3+ আয়ন তৈরি হয়। মুখস্থ করবে, এটা হচ্ছে জারণ বিজারণের বেসিক ইনফরমেশন। এগুলো ছাড়া জারণ বিজারণ বুঝতে কষ্ট হবে। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন সাপোজ 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে যদি এরকম হয়, সাপোজ লেখা আছে আয়রন সালফেট। তো এরকম আয়রন সালফেট যৌগ থাকলে এখান থেকে কি উৎপন্ন হয়? Fe3+, ফেরিক আয়ন উৎপন্ন হয়। মনে রাখবা Fe3+। এগুলো বেসিক ইনফরমেশন জারণ বিজারণ শিক্ষার জন্য লাগবে। এরপর হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে H2 অক্সালিক অ্যাসিড কি? হ্যাঁ, H2C2O4।
তো অক্সালিক অ্যাসিড থাকলে জারণ বিজারণে এখান থেকে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, মুখস্থ করবা, CO2, কার্বন ডাইঅক্সাইড। স্যার হ্যাঁ স্যার 3 নম্বর পেরিং হচ্ছে যোজনী কত ছিল ওখানে 2 না 3 স্যার? এখানে তোমার Fe2 তিন প্লাস নম্বর বলে এখানে SO4 মানে Fe2 প্লাস আর Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হইল। এখানে যোজনী 2, এখানে যোজনী 3। কেন হলো স্যার? মানে বুঝি না কি বললা? বললাম যে এখানে তো যোজনী তো 2 ছিল, তাহলে ওখানে Fe3 প্লাস কেন হলো? মানে এখানে আমার চেঞ্জ হয়ে যায়, বিক্রিয়া করার পর ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে ক্রোমিয়াম Cr2 প্লাস ছিল, 3 প্লাস ছিল, এরকম আর কি, এরকম চেঞ্জ হয় আর কি, মাঝে মধ্যে চেঞ্জ হয়, কোনো কোনো আবার ঠিক থাকে। আচ্ছা তো খাদিজা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো বলি তোমাদের আর মাত্র 10 দিন সময় আছে, HSC 25 পরীক্ষার্থী, কষ্ট করে 10 দিন ক্লাস কইরো। হ্যাঁ, আর তো এরকম বলবো না ক্লাস করার কথা, এই 10 দিনই কষ্ট করে ক্লাস কইরো, যত সমস্যা সে সমস্যার কথা বইলো, আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা হলো প্রাথমিক বেসিক। হ্যাঁ, এই বেসিকগুলো দিয়ে আমরা কাজ করব। আর এরপরে আমাদের ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে দর্শক আয়ন, এটা আমাদের মনে রাখতে হবে। দর্শক আয়ন, এই 4টাই মুখস্থ করা আপাতত, বেশি লাগে না। তো এখন আমরা স্পেশাল যে কথাটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে দর্শক আয়ন। এই দর্শক আয়ন নিয়েই ঝামেলা অনেকের। হ্যাঁ, দর্শক আয়ন। আচ্ছা, ক্লাসে 26-এও আসো অনেকে, তোমাকে বললো 26-এ যারা আসো তোমরা কি বুঝতে পারছো এগুলা? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা দর্শক আয়ন নিয়ে কথা বলি একটু। দর্শক আয়নটা কি? দর্শক আয়ন হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পরমাণুর জারণ সংখ্যা চেঞ্জ হয় না, সবসময় ফিক্স থাকে, তাকে দর্শক আয়ন বলে। যেমন একটা কমন দর্শক আয়ন হচ্ছে হাইড্রোজেন আয়ন, H+ আয়ন। কারণ কি, এই হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু সবসময় +1। কখনো দেখছো হাইড্রোজেন +2 হয় বা +3 হয় বা -1 -2 হয়, এরকম দেখছো কখনো হাইড্রোজেনকে? না স্যার। আচ্ছা, এরকম ভাবে আমাদের আরেকটা পরিচিত দর্শক আয়ন আছে, সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। আচ্ছা বলো, পটাশিয়াম কি প্লাস হয় না মাইনাস হয় বলো তো? পটাশিয়াম কি হয়, প্লাস আয়ন নাকি মাইনাস আয়ন হয় বলো? প্লাস প্লাস প্লাস, ভেরি গুড। কত প্লাস? আচ্ছা, পটাশিয়াম কত প্লাস? 2, 3, 4? স্যার 1। আচ্ছা, তোমরা কি শুনতেছো আমার কথা? পটাশিয়াম কত প্লাস স্যার? হ্যাঁ, পটাশিয়াম সবসময় প্লাস। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা দর্শক আয়ন, সেটা খুবই পরিচিত আয়ন। বলো তো এই দর্শক আয়নটা কেমন? SO4, এটা একটা দর্শক আয়ন। এখন এটার যে চার্জ, এটা প্লাস হয় না মাইনাস হয় বলো তো? 2 মাইনাস স্যার। ভেরি গুড, 2 মাইনাস। খেয়াল রাখবা, এই 3টা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে এই 3টাই ঘোরাফেরা বেশি আসে। হাইড্রোজেন প্লাস আয়ন, পটাশিয়াম প্লাস আয়ন আর সালফেট মাইনাস আয়ন, এগুলোই হচ্ছে দর্শক আয়ন। এখন এই দর্শক আয়নের মাধ্যমে আমাদের কি করতে হয়, কাজগুলো করতে হয়। আচ্ছা, আমাদের ক্লাসে ফারদিন আবার জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো বলি ফারদিন, তুমি HSC 27-এর তুমি একজন স্টুডেন্ট যে প্রথম আমার এখানে জয়েন করছো, ক্লাস করার চেষ্টা করতেছো, থ্যাংক ইউ সো মাচ। তো বলি ফারদিন, এখানে আর কিছু করতে হবে না, আনমিউট মিউট তেমন কিছু করতে হবে না, তুমি জাস্ট আমার কথাগুলো শুনো। তুমি তো একটু মিস করছো, প্রায় 8 মিনিট ধরে ক্লাসটা চলতেছিল, এখান থেকে এই বিষয়গুলো আমি বলে ফেলছি। ক্লাসটা রেকর্ড আছে, রেকর্ড দেখে নিও পরে। আপাতত যেখান থেকে তুমি শুনতেছো একটু মনোযোগ দাও। তো ফারদিন, আমি তোমার জন্য একটু রিপিট করতেছি। আমাদের এগুলো হচ্ছে আমাদের এক একটা বিক্রিয়া বা যৌগ আর কি। এই যৌগগুলো থাকলে এই যৌগগুলো তৈরি হয়, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আর দর্শক আয়ন বলতে এই 3টাকে বোঝাচ্ছে। এই হচ্ছে রিভিশন। এখন এটা আলোচনা শেষ, এখন আমরা যে কাজটা করব, মূল আলোচনা শুরু করব। আমরা একটা প্রশ্ন দেখব, সেই প্রশ্নের মাধ্যমে সেই প্রশ্নটা কীভাবে উত্তর করতে হয় সেটা আমরা চেষ্টা করব আজকে সলভ করার জন্য, এবং সমতা করতে হবে। জারণ বিজারণের মধ্যে সমতা খুব ইম্পর্টেন্ট। সমতাটা বুঝবো, আপাতত বিক্রিয়া বুঝতে পারলে সমতা বোঝা খুবই ইজি। এটা আমাকে জানো, আমরা এখন প্রশ্নের মুখোমুখি হচ্ছে, প্রশ্ন সলভ করতে আসবো। এতটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন আছে?
আচ্ছা হ্যাঁ, তাহলে আমি এখন প্রশ্ন নিয়ে আসি। হ্যাঁ, প্রথমত ঢাকা বোর্ড 22 সালে আসা যে স্পেশাল প্রবলেম, সেই প্রবলেমটা নিয়ে আমরা সলভ শুরু করি। তো একটু ওয়েট করো, আমি একটু প্রশ্নটাকে বের করি, তাহলে একটু ইজিলি বুঝতে পারবা তোমরা। এই হচ্ছে ঢাকা বোর্ড 22 সালে আসা প্রশ্ন। আচ্ছা শাহিদা, তোমার স্ক্রিনের অবস্থা এরকম, একটু আমাকে জানাও তো, সব ঠিকঠাক আছে নাকি লাল নীল হয়ে যাচ্ছে? লাল নীল হয় কিন্তু দীর্ঘ সময় থাকে না, হয়ে আবার পিছিয়ে যায়। আচ্ছা যাও, এখন কষ্ট করে দেখো। হ্যাঁ, আমি এই যে লাইট জ্বালাইছি। এবার সবাইকে বলতেছি আমরা একটু পড়ি। হ্যাঁ, আমরা একটু প্রশ্নটা একটু পড়বো। আমাদের এটা গণন প্রশ্ন সমাধান করতে হবে। এ পাত্রে অক্সালিক অ্যাসিড যোগ করলে সংঘটিত রিডক্স বিক্রিয়াটি, রিডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, মনে রাখবা, বাংলা না বললে ইংলিশেই বলবে রিডক্স। রিডক্স মানে জারণ বিজারণ বিক্রিয়া। তো বলতেছে এ পাত্রে যদি আমি অক্সালিক অ্যাসিড যোগ করি তাহলে আমাদের রিডক্স বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। সবাইকে একটা টেকনিক বলে দিই, প্রশ্নের মধ্যে এই কথাটা লেখা থাকবে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। তো এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ মানেই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া করার পর সমতাকরণ। কথা বুঝছো? আয়ন ইলেকট্রন সমতাকরণ মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় সমতাকরণ। মনে থাকবে, প্রশ্নের ধরন বুঝতে হবে, প্রশ্নটা কীভাবে আসতে পারে পরীক্ষায়। কথা বুঝতে পারছো সবাই? একটু রেসপন্স করো। আচ্ছা, এখন এ পাত্রে কি লেখা আছে দেখো তো। এই পাত্রের দিকে তাকাইলে তুমি কি কি দেখতে পাও? তুমি দেখতে পাও এখানে লেখা আছে লঘু H2SO4, মানে এখানে একটা যৌগ নাম পাইলাম সালফিউরিক অ্যাসিড। তো এখানে সালফিউরিক অ্যাসিড আছে, এবং আর কি যৌগ আছে বলো তো? আর আছে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তার মানে আমি এই প্রথম পাত্রে দুইটা যৌগের নাম পাইলাম, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এতটুকু কথা বুঝতে পারছো সবাই? জি স্যার। সবাইকে ভালো করে খেয়াল রাখতে হবে, জারণ বিজারণ বিক্রিয়া করার আগে তোমাকে প্রশ্ন বুঝতে হবে, যৌগ নামগুলো জানতে হবে, বিক্রিয়াটা তারপরে করতে পারবা। তা আমি বাকিদেরকে একটু বলতেছি, বাকিরা যারা আছো, আদিবা, অঞ্জনা, ইতি বড়ুয়া, ফারদিন, খাদিজা, রিয়াদুল, ফরহাদ, শাহিদা, সুবর্ণা, তোবার, আইসা, তোমরা বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, তো এখন আমরা একটু সামনে যাই। তো দেখো আমাদের প্রথম পাত্রে যৌগ পাইছি দুইটা, একটা সালফিউরিক অ্যাসিড, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন এই প্রথম পাত্রে আরেকটা যৌগ নিয়ে কাজ করতে বলছে, সেই যৌগটার নাম কি বলতো? এই যে লেখা আছে অক্সালিক অ্যাসিড। আমাদের বলছে এই পাত্রে অক্সালিক অ্যাসিড মিশাইতে হবে। এখন অক্সালিক অ্যাসিডের সংকেতটা কি তোমাদের পড়াইছিলাম, দেখো তোমরা মনে করতে পারো কিনা। অক্সালিক অ্যাসিডটার নাম কি বলতো? এক্সিলেন্ট, H2C2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। সবাইকে বলতেছিলাম, ক্লাসের শুরুতে আলোচনা করছিলাম, H2C2O4 এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। আর এই অক্সালিক অ্যাসিড থেকে বিক্রিয়া করলে পরবর্তীতে আমরা কি পাবো? কার্বন ডাইঅক্সাইড পাবো। মনে থাকবে সবার কথাটা যা বলছি? এতটুকু বুঝছো? আচ্ছা, তো এটা হইলো, এটা কমপ্লিট। তো আমরা এখন এই অক্সালিক অ্যাসিড নিয়েও কাজ করব। আচ্ছা, তো এখন আমরা প্রাথমিকভাবে কিভাবে কাজটা করব, তো আমি উত্তরটা নিয়ে আসতেছি, তোমরা একটু খেয়াল রাখো। হ্যাঁ, তো আমি তোমাদেরকে জাস্ট প্রশ্নের ধাপটা একটু বুঝাই। আমাদের প্রথমত H2SO4 নিয়ে কাজ করতে হচ্ছে। আমি যে বিক্রিয়াটা পাইছি, প্রথমে পাইছি হচ্ছে H2SO4 যৌগটা পাইলাম, লিখলাম H2SO4। তারপর এখানে আর কি পাইছি? আর পাইছি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তো লিখে দিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। এরপরে পাইছি কি? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড মানে H2C2O4, H2C2O4। আসলে নোটটা আমি তেমন শুরু করতে পাই নাই, কিছু মনে করো না, জাস্ট এতটুকুই। হ্যাঁ, তো তুমি পরীক্ষায় উত্তরটা শুরু করবে এইভাবে, প্রথমে যেটা পাইছো, তারপর যেটা পাইছো, তারপর যেটা পাইছো, এবং অবশ্যই সামনে ফাঁকা রাখবা। এখানে ফাঁকা রাখতে হবে, কারণ এখানে মূল সংখ্যা লিখতে হবে, তো এই জন্য। এরপরে যে কাজটা করবে, একটা তীর চিহ্ন দিবা। আমরা জানি আমাদের জারণ বিজারণ বিক্রিয়া এরকম একটা তীর চিহ্ন ব্যবহৃত হয়, এরকম একটা তীর চিহ্ন দিবা। তীর চিহ্ন দিয়ে ফাঁকা রাখবা, তীর চিহ্ন দিয়ে এটা সম্পূর্ণ ফাঁকা রাখবা। কেন ফাঁকা রাখবা? এখন কিছু লিখবা না, এখন তুমি এগুলো বুঝবা না, কিছু লিখলে কিছু বুঝবা না, পরে বুঝবা। এটা ফাঁকা রাখবা, এইভাবে শুরু করতে হবে। লিখবা উদ্দীপকের এ পাত্র হতে পাই, তারপরে লিখবা এটা এটা এটা, আর অবশ্যই ফাঁকা রাখবা। ফাঁকা রেখে তারপরে তীর চিহ্ন দিয়ে
ডান পাশটা ফাঁকা রাখবা, পরবর্তীতে লাস্টে গিয়ে এটা পূরণ করবা এবং বাম পাশে পূরণ করে সমতা করবা। এটা পরের হিসাব, আপাতত এটা সাজায় লিখলাম, এভাবে লিখতে হবে। সবাই এতটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে সবসময় পরে লিখব যে উপরের বিক্রিয়া হতে দর্শক আয়ন বাদ দিয়ে, লিখবা কি উপরের বিক্রিয়া হতে দর্শক আয়ন বাদ দিয়ে। এখন তোমাদেরকে বলি দর্শক আয়ন কোনগুলো ছিল? H প্লাস ছিল, তারপর কি ছিল? পটাশিয়াম প্লাস ছিল, SO4 মাইনাস 2 মাইনাস ছিল। এখন তোমাকে যদি আমি বলি সালফিউরিক অ্যাসিড এই যোগের মধ্যে দর্শক আয়ন কোনটা হবে? এখানে দুইটাই আছে, একটা হচ্ছে কি আমাদের H প্লাস আছে, একটা হচ্ছে কি SO4 2 মাইনাস আছে। তো আসলে আমরা এই H2SO4 যে যৌগটা আছে এই যৌগটা থেকে তেমন দর্শক আয়ন বাদ দিব না, এটা আসলে একটা অম্লীয় মাধ্যম তৈরির জন্য ব্যবহৃত হয়েছে। আসলে আমাদের যে জারণ বিজন বিক্রিয়ার মধ্যে কাজ করতে হয় তখন আমাদের এই সালফিউরিক অ্যাসিডের সাহায্য লাগে। আমাদের মূল যৌগ হচ্ছে দুইটা, মূল যৌগ দুইটা, যদিও তিনটা যৌগ আমরা পাইছি। একটা কি পাইছি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, আর একটা হচ্ছে কি অক্সালিক অ্যাসিড। তিনটা যৌগের মধ্যে মূল যৌগ দুইটা, যেই দুইটা যৌগের মাধ্যমে একটা হবে জারণ বিক্রিয়া, একটা হবে বিজারণ বিক্রিয়া। কথাটা খেয়াল রাখবা, মূল যৌগ দুইটা। আর এই মূল দুইটা যৌগ অম্লীয় মাধ্যমে বিক্রিয়া ঘটানোর জন্যই এখানে লঘু H2SO4 ব্যবহৃত হয়েছে। আমার কথা কি বুঝছো? মূল যৌগ হচ্ছে দুইটা, আমাদের এখানে H2SO4 ব্যবহৃত হয়েছে অম্লীয় মাধ্যম তৈরির জন্য। কারণ কি আমাদের জারণ বিজন বিক্রিয়াটা অম্লীয় মাধ্যমে ঘটে থাকে, এজন্য আমরা H2SO4 ব্যবহার করি। কিন্তু মূল যৌগ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে H2C2O4। এই দুইটা যৌগের মধ্যে একটা হবে জারণ অর্ধ বিক্রিয়া, একটা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন কোনটা জারণ হবে কোনটা বিজারণ হবে এটা আমি পরে বুঝবো, আপাতত বোঝা লাগবে না। তো এই মূল কথাটা বুঝে রাখো যে আমাদের তিনটা যৌগ থাকলেও দুইটাই হয় মূল যৌগ, যে দুইটার মধ্যে একটা জারণ ঘটে একটা বিজারণ ঘটে। কথা কি বুঝছো? মনে থাকবে। জি স্যার। তো যেহেতু H2SO4 আমাদের অম্লীয় মাধ্যমে বিক্রিয়াটা হয়, এর জন্য এটার জন্য আমরা দর্শক আয়ন চিন্তা করব না, আমরা এই দুইটা নিয়ে চিন্তা করি। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে যদি বলি দর্শক আয়ন কোনটা বলো তো? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দর্শক আয়ন কোনটা হবে? কে প্লাস। হ্যাঁ, কে বা কে প্লাস আয়ন। এখন তুমি লিখবা দর্শক আয়ন বাদ দিয়ে। পরবর্তী স্টেপের কাজ হচ্ছে দর্শক আয়ন বাদ দিয়ে। আমি স্টেপগুলো বলতেছি, বাকিটা তোমরা নিচেই লিখতে পারবা। দর্শক আয়ন বাদ দিয়ে, সবাই বুঝো, অনেক ইম্পর্টেন্ট ক্লাস। দর্শক আয়ন বাদ দিয়ে। আচ্ছা, এখন এই লাইনটা সবচেয়ে জঘন্য। এই লাইনটা বুঝতে পারলে জারণ বিজারণ পানি ভাত তোমাদের ইনশাল্লাহ। হ্যাঁ, দর্শক আয়ন বাদ দিয়ে, যে দর্শক আয়ন বাদ দিয়ে আমরা কিভাবে কাজটা করব খেয়াল রেখো। তো একটু মনোযোগ দিও সবাই। হ্যাঁ, যারা যারা আসো 26, 25, 27, 27-এর একজন আসো, থ্যাংক ইউ সো মাচ। ফারদিন আসো তো, 27-এর একজন, 26-এর মাসাল আসো কয়েকজন, 25-এরও আসো। তো এখন বলি, শুরু করব। দর্শক আয়ন যদি বাদ দিই তাহলে আমাদের কি থাকবে? MnO4 থাকবে। কথা বুঝছো সবাই? হ্যাঁ, MnO4। আচ্ছা, এখন তোমরা দেখো দর্শক আয়ন ছিল প্লাস, কে ছিল প্লাস, প্লাস চলে গেলে মাইনাস থেকে যায়। তো একটা প্লাস চলে গেলে একটা মাইনাস থেকে যায়। কথা বুঝছো? প্লাস চলে গেছে মাইনাস রয়ে গেছে, কারণ কি পটাশিয়ামটা প্লাস, পটাশিয়াম যেহেতু প্লাস চলে গেছে অবশ্যই একটা মাইনাস অতিরিক্ত থেকে গেছে, এটা হচ্ছে নিয়ম। তো আমাদের যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে দর্শক আয়নটা বাদ দিই, পটাশিয়ামটা বাদ দিই, তাহলে একটা আয়ন পাবো, সেটা হচ্ছে পটাশিয়াম বাদ দিতে হবে, এখন এটা বাদ দিয়ে লিখতে হবে MnO4। কিন্তু মাইনাস কেন হইল? এটা প্লাস ছিল দেখা মাইনাস হয়েছে, যদি এটা মাইনাস হইতো এখানে এটা প্লাস হইতো। কথা বুঝছো? মন থাকবে? তো আমাদের এখানে প্লাস কে চলে গেছে, প্লাস কে চলে গেছে দেখা মাইনাস উৎপন্ন হয়েছে। তো একটা কেন হইলো? কারণ এখানে একটা প্লাস চলে গেছে, এজন্য। এটা খেয়াল রাখবা। এখন তোমাদেরকে বলছিলাম না যে এই রকম যৌগ থাকলে কি উৎপন্ন হয়? MnO4 থাকলে কি উৎপন্ন হয় বলো তো? মনে আছে? আমি একটু ফাঁকা রাখবো, জায়গাটা ফাঁকা রেখে এরকমভাবে লিখবো, ডান দিকে দাগ দিয়ে লিখবো। কি উৎপন্ন হয় বলো তো? MnO4 থাকলে পরবর্তীতে কি উৎপন্ন হয়? তোমাদের পড়াইছিলাম, এই যে
KMnO4 মানে এখান থেকে এটা বাদ দিলে আর কি MnO4 থেকে কি উৎপন্ন হয় Mn2+ উৎপন্ন হয়। কথা বুঝছো? তার মানে ডান দিকে কি হবে Mn2+। ওই যে বিক্রিয়া একটু আগে লিখছিলাম না, শিখাইছিলাম না, মনে আছে? এই যে Mn2+ উৎপন্ন হয়, সেই Mn2+ এখন লিখে দিলাম এই জায়গায়, ডান দিকে উৎপন্ন হবে Mn2+। এটা আমাদের সূত্রের নিয়ম, কারণ আমরা জানি কোন কোন থাকলে কোন কোন অংশ উৎপন্ন হয়। তার মানে আমাদের এখানে ম্যাঙ্গানেট আয়ন থেকে Mn2+ আয়ন উৎপন্ন হইল জারণ বিজারণ বিক্রিয়ার একটা অংশে। দেখো এতটুকু বুঝতে পারলা কিনা? এতটুকু বুঝছো সবাই? একটু কথা বলো। সবাইকে বলতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কাজটা কি? আমরা তো জানি দর্শক আয়ন বাদ দিলে এরকম হয়, আর এটা থেকে উৎপন্ন, এটা সূত্রের নিয়ম অনুযায়ী মুখস্থ। এরপরে কাজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তুমি যখন প্রথমবার দর্শক আয়ন বাদ দিয়ে একটা আয়ন পাইছো, সেখানে অক্সিজেন আছে কয়টা দেখো তো? এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। অক্সিজেন আছে কয়টা? 4টা। তো মনে রাখবা, আমাদের প্রথমবার যখন আমরা দর্শক আয়ন বাদ দিয়ে যে যৌগ নিয়ে কাজ করতেছি, সেই যৌগে অক্সিজেন থাকবে যতটি, ডান পাশে পানির অণু হবে ততটি, বা তত মোল পানি উৎপন্ন হবে। কথাটা আবার বলতেছি, আমাদের যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে, ডান পাশে ঠিক তত মোল পানি উৎপন্ন হবে। যেহেতু এখানে অক্সিজেন আছে 4টি, এই জন্য আমরা ডান পাশে 4 মোল পানি লিখে দিব। এটা হচ্ছে সূত্রের নিয়ম, এটা হচ্ছে জারণ বিজারণ করার একটা সূত্র। অর্থাৎ আমাদের যেহেতু বাম পাশে 4টা অক্সিজেন পরমাণু আছে, এই জন্য ডান দিকে 4টা পানির অণু যুক্ত করতে হবে, বা 4 মোল পানি লিখতেই হবে। এটা হচ্ছে জারণ বিজারণের একবার সহজ টেকনিক। এইভাবে শিখতে পারলে জারণ বিজারণ তোমার কাছে পানি ভাত, ইনশাল্লাহ। এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও। সব এতটুকু বুঝছো? সবাই কথা বলো, বাকিরা রেসপন্স করো। এখন কথা হচ্ছে এইটা যে করছি, এখন দেখো ডান পাশে অক্সিজেন আছে কয়টা? এই যে 4টা। বাম পাশে অক্সিজেন আছে কয়টা? 4টা। সমাত হয়ে গেছে। আবার ডান পাশে ম্যাঙ্গানিজ আয়ন একটা, ম্যাঙ্গানিজ একটা, বাম পাশে ম্যাঙ্গানিজ একটা, সমাত হয়ে গেছে। কিন্তু হাইড্রোজেন সমতা মিলে নাই। ডান পাশে হাইড্রোজেন কয়টা আছে দেখো তো? এখানে 2টা, আর এখানে 4 দা গুণ করলে কত হবে? এখানে গুণ হবে 8টা। ভেরি গুড। তাহলে আমাদের এখানে 4 দুগুণ 8টা অতিরিক্ত H+ হয়ে গেছে ডান দিকে। তাহলে বাম দিকেও অতিরিক্ত 4টা H+ যুক্ত করতে হবে, কারণ সব দিকে সমতা করতে হয় না, এই জন্য 4 দুগুণা কিন্তু 8টা হবে। তাহলে বাম পাশে আমরা কি লিখবো? 8টা H+। বাম পাশে কি লিখবো? 8টা H+ আয়ন। কেন 8টা H+ আয়ন হবে? কারণ ডান পাশে 8টা H তৈরি হয়েছে, এই জন্য। এ হচ্ছে জারণ বিজারণের সিস্টেম। কথা কি বুঝছো এতটুকু? এই লাইনটা বুঝছো? ডান পাশে 4 দুগুণা 8, 8টা H, এজন্য বাম পাশেও 8টা H+ আয়ন যুক্ত করলাম। জাস্ট 8 H+ দিলেই হবে। এটা হচ্ছে নিয়ম। এটা আমাকে জানো। এখানে কোনো সমস্যা আছে কারো কোনো প্রবলেম আছে এখানে? আচ্ছা, এখন আরেকটা স্পেশাল কাজ হচ্ছে, হ্যাঁ, এখন স্পেশাল কাজটা হচ্ছে আমার এই চার্জ সংখ্যা বের করতে হবে। আমাদের এখানে দুই পাশে সবই সমান আছে, সব সমতা করা আছে। এখন আমাদের চার্জ সংখ্যা সমতা করতে হবে। চার্জ সংখ্যা মানে কি দেখো, MnO4 এই পুরো যৌগের চার্জ হচ্ছে -1। আমি এটা একটু আলাদা পেজে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। বাম পাশে এই যৌগটার চার্জ হচ্ছে -1, ডান পাশে H+ আছে কয়টা? 8টা। তাহলে এখানে চার্জ হচ্ছে কয়টা? 8 প্লাস 8 আর কি। কথা বুঝছো সবাই? একটু আমাকে জানাও। H+ একটার জন্য +1, 8টার জন্য +8। তাহলে বাম পাশে হিসাব করলে কত থাকে? +7 থাকে। তাহলে বাম পাশে চার্জ হচ্ছে +7। কথা বুঝছো এতটুকু? না স্যার।
আচ্ছা বুঝো নাই। আচ্ছা আমি বলতেছি, আবার খেয়াল রাখো। তুমি আপাতত খেয়াল করো যে MnO4 এই যে যৌগটা, এই যৌগটার আয়ন কি মাইনাস না? এই জন্য এই যে -1 লিখছি, এই যৌগটার আয়ন -1। এখানে তো আর কোনো সংখ্যা নেই, মূল সংখ্যা আছে নাই, তাহলে -1, শুধু এটাই হচ্ছে MnO4 এর এই চার্জ। এতটুকু বুঝছো? জি স্যার। এখন দেখো এখানে এইচ এর পাওয়ার উপর হচ্ছে প্লাস, তার মানে এখানে +1। তো এখানে +1 না লিখে 8 লিখছি, কারণ এখানে কিন্তু H প্লাস একটা নাই, আছে কয়টা? 8টা। একটার জন্য একটা +1 হলে 8টার জন্য কত হবে? 8 গুণ হবে, 8 × 8, 8 × +1 মানে +8। তার মানে 8টা H প্লাসের মোট চার্জ +8। এবার বুঝছো? এবার যোগ বিয়োগ করলে আসবে +7, মানে বাম পাশে চার্জ হচ্ছে +7। এবার ক্লিয়ার তো? বা বুঝতে পারছো? এবার তাড়াতাড়ি বলো, সময় কম তো। আচ্ছা এবার ডান পাশে তাকাও। ডান পাশে Mn এর উপরে চার্জ হচ্ছে +2, তার মানে ডান পাশে হয়ে পাইলাম একটা +2 চার্জ। এখন দেখো পানির উপরে কোনো চার্জ লেখা আছে? লেখা নাই, তার মানে এটা চার্জ শূন্য। খেয়াল রাখবা, একটা যৌগ, সিম্পল যৌগের কোনো চার্জ থাকে না, সবসময় শূন্য। পানি একটা যৌগ, এটা কোনো চার্জ নেই, শূন্য চার্জ। এতটুকু বুঝছো সবাই? Mn2+, মানে এখানে 2টা প্লাস আয়ন, আর এখানে কোনো চার্জ নেই দেখা শূন্য, আর এখানে তো হইলো। এখন দেখো বাম পাশে হচ্ছে আমার চার্জ কয়টা? 7টা প্লাসে, আর ডান পাশে হচ্ছে কয়টা? 2টা প্লাসে। এখন বাম পাশে কিন্তু চার্জ বেশি, ডান পাশে চার্জ কম। কথা বুঝতে পারছো? কথা বললো সবাই? বুঝছো এতটুকু? বাম পাশে চার্জ বেশি, ডান পাশে চার্জ কম। ডান পাশে হচ্ছে +2টা চার্জ, আর বাম পাশে হচ্ছে কি +7টা চার্জ। এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও। এখন দুই পাশে সমতা করতে হবে। দুই পাশে সমতাটা কেমনে বুঝবো আমি সহজে বুঝাই। +7 মানে কি জানো? 7টা প্লাস, 1 2 3 4 5 6 7, +2 মানে 2টা প্লাস, 1 2। এখন এই বাম পাশ থেকে যদি আমি 5টা প্লাস নাই করতে পারি, তাহলে কিন্তু বাম পাশেও 2টা প্লাস, ডান পাশেও 2টা প্লাস থাকে। তো এই যে 7টা প্লাস থেকে 5টা প্লাস বিয়োগ করার মানে হচ্ছে এখানে ইলেকট্রন নিয়ে আসো, একটা ইলেকট্রন, 2টা 3টা 4টা 5টা। তাহলে কি হবে জানো? এই প্লাস মাইনাস কাটাকাটি, প্লাস মাইনাস কাটাকাটি, প্লাস মাইনাস কাটাকাটি, প্লাস মাইনাস কাটাকাটি, প্লাস মাইনাস কাটাকাটি। তাহলে তখন বাম পাশে 2টা প্লাস চার্জ থাকবে, ডান পাশে 2টা প্লাস চার্জ থাকবে, মানে চার্জগুলো সমতা হয়ে থাকবে। এই হচ্ছে ম্যাজিক। কথা বুঝতে পারছো? আমাদের যেহেতু আচ্ছা আমাদের যেহেতু বাম পাশে কি 7টা প্লাস আছে না, এই জন্য 7টা প্লাস লিখলাম, ডান পাশে 2টা প্লাস। দুই পাশে আমাদের চার্জ সমতা করার জন্য যে জায়গায় বেশি চার্জ থাকবে সেই জায়গায় ইলেকট্রন যোগ করতে হবে। মনে রাখবা, যেই জায়গায় বেশি চার্জ থাকবে সেই জায়গায় কি যোগ করতে হবে? ইলেকট্রন। কারণ ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট কণা, কারণ এই নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে খেয়ে ফেলে, ভ্যানিশ করে দেয়। যেহেতু বাম পাশে 7টা প্লাস আছে, 7টা প্লাস চিহ্ন আছে, এই জন্য বাম পাশে ইলেকট্রন যোগ করতে হবে। যে পাশে প্লাস চার্জ কম সেখানে যোগ করতে হয় না, যে পাশে প্লাস চার্জ বেশি সেখানে ইলেকট্রন যোগ করতে হয়। যেহেতু এই বিক্রিয়ার বাম পাশে 7টা প্লাস চার্জ, মানে বিক্রিয়ার বাম পাশে প্লাস চার্জ বেশি, ডান পাশে প্লাস চার্জ কম, এজন্য বাম পাশে ইলেকট্রন যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের জারণ বিজারণের চার্জ সমতা করার নিয়ম। কথা বুঝছো? যেহেতু এখানে আমাদের বাম পাশে চার্জ বেশি, প্লাস চার্জ বেশি, এজন্য বাম পাশে আমাদের কি করতে হবে? ইলেকট্রন যোগ করতে হবে। তো আমি কয়টা ইলেকট্রন যোগ করব? এখানে আমাদের 5টা ইলেকট্রন যোগ করলেই 5টা প্লাসের সাথে ভ্যানিশ হয়ে যাবে ইলেকট্রনগুলো, থাকবে তখন 2টা প্লাস চার্জ। কারণ ডানেও 2টা প্লাস হবে, তখন বামেও 2টা হবে। এটা বুঝে কাজ করতে হবে। এই জন্য বাম পাশে আমরা 5টা ইলেকট্রন যোগ করতেছি। যেহেতু বাম পাশে 5টা ইলেকট্রন যোগ করব, সেই ইলেকট্রনগুলো 5টা প্লাসের সাথে বিক্রিয়া করে আলাদা হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে গেলে থাকবে তখন 2টা প্লাস চার্জ, তখন বাম পাশেও চার্জ সমান থাকবে, ডান পাশেও চার্জ সমান থাকবে। এই হচ্ছে
পুরোপুরি বিক্রিয়ার সম্পূর্ণ শেষ অংশ। এটা অর্ধেক হয়েছে, বাকি অর্ধেকটা বাকি আছে এখনো। সব এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানাও। জি স্যার। আলহামদুলিল্লাহ, এইভাবে আমাদের জারণ বিজারণের অর্ধেক অংশ কমপ্লিট করতে হয়। তো এখন আমি বলি, এই বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন কি গৃহীত হয়েছে নাকি বর্জিত হয়েছে বলো তো? এই বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন কি গৃহীত হয়েছে না বর্জিত হয়েছে? এক্সিলেন্ট, গৃহীত হয়েছে। ইলেকট্রন গ্রহণ করা হয়েছে। এই যে ইলেকট্রন কিন্তু গ্রহণ করছে, এখানে 5 ইলেকট্রন গ্রহণ করছে। ফারদিন, তোমার জন্য এই ক্লাস ইম্পর্টেন্ট, সবার জন্য এই ক্লাস ইম্পর্টেন্ট। এই বিক্রিয়ায় যেহেতু ইলেকট্রন গ্রহণ করা হয়েছে, যেহেতু গ্রহণ করছে, যোগ মানে গ্রহণ করছে না, এই জন্য যেহেতু এই বিক্রিয়া সবসময় মনে রাখবা, বাম পাশ থেকেই গ্রহণ বর্জন বুঝবা। ইলেকট্রন যদি প্লাস থাকে তাহলে গ্রহণ হয়, ইলেকট্রন যদি মাইনাস হইতো বর্জন হইতো। যেহেতু এই বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়েছে, এই জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। যেই বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তার নাম কি? বিজারণ। বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে পরবর্তী লাইন। বুঝছো সবাই? মনে থাকবে, বিজারণ অর্ধ বিক্রিয়া। এই হচ্ছে অর্ধেক অংশ। ক্লাস রেকর্ড সেভ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের প্রবলেম সলভিংয়ের স্পেশাল জারণ বিজারণের এই মুহূর্তে আমরা পরবর্তী অংশ নিয়ে আবার আলোচনা করতেছি। তো আমরা দর্শকায়ন বাদ দিয়ে আমরা যে বিক্রিয়াটা পেলাম, এই বিক্রিয়া যেহেতু ইলেকট্রন গ্রহণ করা হয়েছিল, এই জন্য এই বিক্রিয়ার নাম দিয়েছি বিজারণ অর্ধ বিক্রিয়া। এই কথা ডান দিকে লিখে দিলেই হবে। অথবা তুমি যদি চাও স্যার আমি সুন্দর করে সাজা লিখতে চাই, তাহলে তুমি একটা আঙ্গুল ফাঁকা রাখবা, ফাঁকা রেখে এখানে লিখে দিবা। যদি তুমি দেখো ইলেকট্রন গ্রহণ করছে তাহলে লিখবা বিজারণ অর্ধ বিক্রিয়া, আর যদি দেখো ইলেকট্রন ত্যাগ করছে সেক্ষেত্রে জারণ। তবে এক আঙ্গুল ফাঁকা রেখে লিখে দিলেই হবে। ওকে, আচ্ছা এবার নেক্সট। তো দেখো আমাদের কিন্তু মূল যৌগ ছিল দুইটা, একটা ছিল এটা, একটা ছিল এটা। তো এটা নিয়ে কাজ করছিলাম প্রথম অংশে, এখন আমরা এটা নিয়ে কাজ করব। তো এখানেও সেম কাজ, নিচে লিখে দিবা দর্শকায়ন বাদ দিয়ে। দর্শকায়ন বাদ দিয়ে দুইবার লিখতে হবে না, একবার লিখলেই হয়ে গেল। এখন তোমরা বলো, এই জায়গার মধ্যে দর্শকায়ন যদি বাদ দেই তাহলে কি লিখতে পারি আমরা বলো তো? এখানে দর্শকায়ন কোনটা এই যৌগের মধ্যে? না না না, কার্বন ডাইঅক্সাইড তো হচ্ছে তরি হবে। দর্শকায়ন হচ্ছে এগুলা, H+, K+, FO2-। এখানে দর্শকায়ন হবে H2 হবে দর্শকায়ন, এটা বাদ যাবে। আচ্ছা, তাহলে দর্শকায়ন যদি বাদ দেই তাহলে আমাদের কি লেখা যায়? নিচে লিখে দিবা বরাবর। তো লিখবা হচ্ছে C2 আর কি O4। আচ্ছা, C2O4 লিখে দিলাম। দর্শকায়ন বাদ দিয়ে কি লিখলাম? C2O4। আচ্ছা, এখন দেখো এটা তো প্লাস, তাই না? দর্শকায়ন হচ্ছে H+। তো H চলে গেছে কয়টা? দুইটা। তাহলে H যেহেতু প্লাস, তাহলে প্লাস চলে গেলে কি হয়? মাইনাস উৎপন্ন হয়। আর কয়টা প্লাস চলে গেছে বলো তো? দুইটা প্লাস চলে গেছে। তাহলে এখানে কি হবে? 2-। কথা বুঝছো? যেহেতু দুইটা প্লাস চলে গেছে এই জন্য 2- উৎপন্ন হইল। দেখো এতটুকু বুঝতে পারলা কিনা সবাই? এতটুকু বুঝতে পারছো? একটু আমাকে জানাও। এটা বাকিরা কথা বললো। অঞ্জনা, ইতি বড়ুয়া, খাদিজা, রিয়াদুল। আচ্ছা, তার মানে CO4 2- হইল। এখন এই CO4 2- থেকে কি উৎপন্ন হয় বলো তো? CO4 2- থেকে কি উৎপন্ন হয়? ওই যে শিখছিলাম, এখান থেকে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। তো লিখে দিব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো ডান দিকে লিখবা কি? কার্বন ডাইঅক্সাইড। থ্যাংক ইউ রিয়াদুল, আবার জয়েন করছো, খুশি হলো। দেখো তো বুঝতে পারলা কিনা? CO4 2- থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এতটুকু বুঝছো? একটু কথা বলো। রেসপন্স করো। এতটুকু বুঝছো তো? CO4 2- থেকে আমাদের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা আমরা জানি, বেসিকে পড়ছিলাম, সূত্রে পড়ছিলাম, এই জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো তো এখন আমাদের কি করতে হবে? তো বলবা স্যার ওই যে আপনি তো একটু করছেন যে যতগুলো অক্সিজেন তত অণু পানিযুক্ত করব, কিন্তু এই কাজটা একবারই করতে হয়, দুইবার করা লাগে না। ঠিক আছে, এই কাজটা আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে অক্সিজেন 4টা, তাই এখানে 4টা অক্সিজেন দিব, 4 মোল অণু দিব, পানি দিব না।
একবার করছি না, এই কাজটা বারবার করতে হবে না। কথা বুঝছো? একবার যেহেতু করছি এই কাজটা আর করতে হবে না, একবার করলেই হবে। এতটুকু বুঝতে পারছো কিন্তু আমাকে জানো, এতটুকু বুঝছো? একটু কথা বলো, বাকিরা রেসপন্স করতে হবে তো। তোমরা কি শুনতেছো আমার কথা? রিয়াদুল, অঞ্জনা, ইতিবুরা, খাদিজা, তুবারাইসা, শুনতেছো, দেখতেছো? ওকে, হ্যাঁ বলো এবার। রিয়াদুল, কোনো প্রশ্ন আছে? এবার আমরা সমতা করি। দেখো, বাম পাশে কার্বন 2টা, ডান পাশে কার্বন কয়টা? 1টা। তাহলে এখানে 2 দিয়ে গুণ করো। হ্যাঁ, 2 দিয়ে গুণ করলে কার্বন 2টা হয়ে গেছে, কার্বন মিলে গেছে। অক্সিজেন কয়টা ছিল? 4টা। এখানে কিন্তু 2 2 4, অক্সিজেনও মিলে গেছে। বুঝতে পারছো এবার? বুঝছো? আচ্ছা, এবার দেখো, এবার আমরা চার্জ হিসাব করি। চার্জ, আর কিছু নয়, চার্জ হিসাব করা বাকি। সমতা হয়ে গেছে প্রায় অনেকটাই। এবার চার্জ হিসাব করলে কি হবে? বাম পাশে দেখো চার্জ আছে কতগুলা? বাম পাশে চার্জ আছে -2, -2। ডান পাশে চার্জ আছে নাই, 0। বিষয়টা একটু বুঝো। বাম পাশে আমার -2টা চার্জ, এই জন্য -2। ডান পাশে যৌগটার কোনো চার্জই নাই, 0। এতটুকু বুঝছো? আচ্ছা, তো এখন এটা আমার কমপ্লিট হইল। এতটুকু আমরা বুঝতে পারলাম, এতটুকু আমার কমপ্লিট। এখন আমাদের তো এখানে পজিটিভ চার্জ নাই, নেগেটিভ। তো বাম পাশে নেগেটিভ চার্জ আছে, ডান পাশে কি না নেগেটিভ চার্জ নাই। আচ্ছা, এখন যে কাজ করি, যেহেতু আমার দুই পাশে চার্জ সমতা করতে হবে, এখন আমি একটু দেখি ইলেকট্রন নিয়ে তো কাজ করবো, তাই না? ইলেকট্রন হিসাব করবো এখন। এখন আমরা যদি বাম পাশে 2টা ইলেকট্রন যোগ করি তাহলে কি হয় দেখো। তাহলে 2টা ইলেকট্রন যোগ করা মানে 2টা নেগেটিভ চার্জ তৈরি হলো বাম পাশে। কথা বুঝছো? কথা বুঝো? বাম পাশে 2টা ইলেকট্রন যোগ করলে বাম পাশে 2 নেগেটিভ চার্জ যুক্ত হইলো, ডান পাশে যুক্ত হইলো। আর বাম পাশে তো আগে থেকে 2টা নেগেটিভ চার্জ ছিল, তার মানে বাম পাশ ডান পাশ সমতা হইলো। দেখো বুঝো কিনা এবার কথাটা? যেহেতু আমার ডান পাশে কোনো নেগেটিভ চার্জ নাই, বাম পাশে নেগেটিভ চার্জ হচ্ছে 2টা, এই জন্য আমরা ডান পাশে 2টা ইলেকট্রন যোগ করতেছি। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। রিয়াদুল কথা বলছো কি বুঝি না, আবার বলো কষ্ট করে। বলছি যে বাম পাশে 2টা ইলেকট্রন যোগ করলে ডান পাশে 2টা ইলেকট্রন সামনে আছে, আর ওই 2টা মোট 4টা হয়ে যাবে। হ্যাঁ, এখন এই যে ইলেকট্রন বা ডান পাশে যোগ করছি না, এটা এখন বাম পাশে নিয়ে আসি। বাম পাশে আনলে কি হয়? মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এই জায়গার মধ্যে, হ্যাঁ এই জায়গার মধ্যে বাম পাশে নেগেটিভ আসবে। নেগেটিভ হবে কি? 2 ইলেকট্রন। এবার দেখো বুঝো কিনা। ডান পাশে ইলেকট্রন যোগ করা যে কথা, বাম পাশে ইলেকট্রন বিয়োগ করা একই কথা। কথা কি বুঝছো এবার? একবার ইলেকট্রন যোগ করতেছি উপরে, একবার ইলেকট্রন বিয়োগ হচ্ছে। আসলে বাম পাশে আমরা কাজটা করব, প্রথমবার যোগ করছি যেহেতু পরের বার বিয়োগ হবে, এটা আমরা জানি, এমনিতেই জানি। এটা হচ্ছে নিয়ম। কার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। ওকে, তাহলে আমরা কি লিখবো? যেহেতু এই বিক্রিয়া ইলেকট্রন গৃহীত হয় না বর্জিত হয়? ইলেকট্রনকে এই বিক্রিয়া গৃহীত হয় না বর্জিত হয়? বর্জিত হয়, ত্যাগ হয়, ত্যাগ হয়। তো যেহেতু ইলেকট্রন এই বিক্রিয়া থেকে চলে যায়, তার মানে এটা বিজারণ অর্ধ বিক্রিয়া। তো লিখে দিবা ডান দিকে বিজারণ। বিজারণ না, জারণ। জারণ আগে ছিল বিজারণ, যেহেতু ইলেকট্রন গ্রহণ হয় তার নাম এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া শেষ। এ হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া তৈরি করার সিস্টেম। আগে বিক্রিয়াতে ইলেকট্রন যোগ হয়, এজন্য এটার নাম বিজারণ অর্ধ বিক্রিয়া। আর এই বিক্রিয়া ইলেকট্রন বর্জন হয়, এজন্য জারণ অর্ধ বিক্রিয়া। এই দুটা করতে পারলে আমার জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া কমপ্লিট। এরপর যোগ করে দিলেই উত্তর শেষ। এরপর আমরা এগুলো যোগ করে দিব।
এরপর স্কেল দিয়ে ডাইরেক্ট যোগ করব। কথা কি বুঝতে পারছো এতটুকু? ক্লাসে সবাইকে বলতেছি এইভাবে বুঝতে হবে জাওন বিজন বিক্রিয়াগুলো। ইতি বড়ুয়া, খাদিজা, তুবা রাইসা, একটু কথা বলো, তোমরা কি বুঝছো? জি স্যার। এখন কথা হচ্ছে এটা যোগ করা যাবে না, এটা এত সহজে যোগ করা যায় না। এটা যোগ করতে হলে ইলেকট্রনগুলো মিলাইতে হবে। ইলেকট্রন না মিললে বিক্রিয়া যোগ করা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। এখন ইলেকট্রন তো আমার এক জায়গায় আছে 5টা, এক জায়গায় আছে 2টা, তো মিললো না। ইলেকট্রন না মিলে আমরা যোগ করতে পারতাছি না। এখন একটা ম্যাজিক আছে, ম্যাজিক হচ্ছে যেই জায়গায় আমাদের ইলেকট্রন আছে 2টা, সেই 2 দিয়া উপরের সমীকরণ গুণ করবা, আর যে জায়গায় ইলেকট্রন আছে 5টা, সেই 5 দিয়া নিচের সমীকরণ গুণ করবা, তারপরে যোগ করতে পারবা। ম্যাজিকটা বুঝবা। ইলেকট্রন 2টা সেম করে তারপরে যোগ করতে হয়। ইলেকট্রন 2টা সেম করার নিয়ম হচ্ছে এক বিক্রিয়ার ইলেকট্রনের মোল সংখ্যাকে অপর বিক্রিয়া দিয়ে গুণ করবা, আর আগের বিক্রিয়ার ইলেকট্রনের মোল সংখ্যাকে পরের বিক্রিয়া দিয়ে গুণ করবা, তেলেই হয়ে যাবে। মানে এইখানে ইলেকট্রনের সংখ্যাগুলো এক্সচেঞ্জ করে গুণ করবা 2 সমীকরণ, তেলেই মিলে যাবে। যেমন এটাকে 1 নং সমীকরণ দাও, এটাকে 2 নং সমীকরণ দাও। আমি ধরলাম এটা হচ্ছে আমার 1 নং, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, আর ধরলাম এটা হচ্ছে কি আমার 2 নং সমীকরণ। এখন 2টা সমীকরণের ইলেকট্রনগুলোকে সেম করার জন্য 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করব এবং 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করব, তাহলেই ইলেকট্রন 2টা সেম হয়ে যাবে। তারপরে আমরা 2টা সমীকরণ যোগ করলেই উত্তর শেষ। আমার কথা কি বুঝতে পারছো? যা বলছি এতটুকু? জি স্যার বুঝছি। চলো শুরু করি। তো আমরা 1 নংকে কি দিয়ে গুণ করব? 2 দিয়া। তো লিখবা যে সুতরাং 1 নং সমীকরণকে 2 দ্বারা, বাংলা লিখবা আর কি, ইংলিশ লিখতে পারো সমস্যা নাই, 2 দ্বারা ও 2 নং সমীকরণকে, 2 নং সমীকরণকে কত দ্বারা? 5 দ্বারা, 5 দ্বারা গুণ করে যোগ করি। এক নং সমীকরণকে 2 দ্বারা আর 2 নং 1 নং সমীকরণকে 2 দ্বারা আর 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে যোগ করি। এবার আমরা সিম্পল গুণটা করি। 1 নংকে 2 দ্বারা গুণ করলে হবে 2 MnO4 মাইনাস 2 মাইনাস, মানে যা আছে জাস্ট 2 দ্বারা গুণ করবো আর কি। হ্যাঁ, এই যে সরি 2 মাইনাস না, শুধু মাইনাস, সরি আসলে একটু হিবিজিবি হচ্ছে, তো আমি একটু সুন্দর করে লিখি। জাস্ট 2 দ্বারা গুণ করে যা হবে। 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলাম, তাহলে আসলে কত? 2 MnO4 মাইনাস, MnO4 মাইনাস, তারপর হচ্ছে প্লাস। এখন 8কেও 2 দ্বারা গুণ করো, 8 দুগুণে কত? 16, তাহলে 16s প্লাস, 16s প্লাস। তারপর হচ্ছে 5কে 2 দ্বারা গুণ করলে হবে 10 ইলেকট্রন, তার মানে 10 ইলেকট্রন। দেখো তো বুঝতে পারলা কিনা লাইনগুলো? বুঝছো এতটুকু? তারপর হচ্ছে এখানে 2 দ্বারা গুণ করলে 2 Mn2 প্লাস, 2 ইন্টু Mn2 প্লাস, 2 ইন্টু Mn2 প্লাস। এরপর হচ্ছে গিয়ে 8, 4 দুগুণে 8 অণু পানি, 8 অণু পানি। ঠিক আছে, এই এতটুকু বুঝছো সবাই? এতটুকু দেখো বুঝলা কিনা সম্পূর্ণ লাইনটা। 2 MnO4 মাইনাস 16টা হাইড্রোজেন প্লাস 10 ইলেকট্রন, 2 Mn2 প্লাস 8 অণু পানি। সবাই বুঝছো? সব একটু কথা বলো।
জি স্যার। এবার আমরা এই 2 নংকে কি দিয়ে গুণ করব? 5 দিয়া। তাহলে 5 দিয়া গুণ করো, তাহলে 5 ইন্টু C2 O4 2 মাইনাস C2 O4 2 মাইনাস এই যে ইলেকট্রন আছে, যেহেতু ইলেকট্রন কিন্তু মাইনাস, তো ইলেকট্রন বরাবর ইলেকট্রন লিখতে পারো। এই যে ইলেকট্রন বরাবর ইলেকট্রন লিখে দাও, যে ইলেকট্রন মাইনাস আছে, মাইনাস 5 2 10 ইলেকট্রন। তো ইলেকট্রন বরাবর লিখলে সুন্দর হয় আর কি। হ্যাঁ, আগে পরে লিখলেও সমস্যা নাই, এরকম বরাবর লিখলে সুন্দর হয়। এরপর হচ্ছে দাগ দিলাম, ডান পাশে কি হবে? 10 কার্বন ডাইঅক্সাইড, 10 CO2। এইবার দেখো বুঝছো কিনা, এবার এতটুকু কমপ্লিট। এতটুকু বুঝছো সবাই? দেখো তো, এবার যোগ করি। এবার যোগ করতে পারবো, এবার খুব ইজিলি যোগ করা যাবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু নিচে দেখাই। এই যে এবার আমরা যোগ করলে ইজি হবে বা হয়ে যাবে আর কি। এবার যোগ করে দিব। যোগ করলে কি হবে? যোগ করলে এই যেভাবে এই ইলেকট্রন কাটা যাবে, কারণ কি প্লাস মাইনাস ইলেকট্রন কাটা যায়। এরপর আমরা যোগ করে দিই, হয়ে যাবে। ক্লাসের এই অংশটা দেখো তো, বাকিরা ভালো করে বুঝলা কিনা? বাকিরা যারা আছে, তুবার ইসা, অঞ্জনা, খাদিজা, বুঝছো? জি স্যার, স্যার। এবার আমরা জাস্ট সিম্পল যোগ করি। প্রথমে বাম পাশটা লিখবা, প্রথমে এইগুলো লিখবা, 2 MnO4 মাইনাস, তারপর হচ্ছে প্লাস 16 H2H প্লাস, 16 H প্লাস, সি আর মতো লিখলাম উপরে। এটা তো কেটে গেছে। এবার নিচে আসো, নিচে আছে কি 5, তাহলে লিখে দাও প্লাস, যোগ করতেছি যেহেতু যোগ দিব আমরা, 5 C2O4 2 মাইনাস। ওকে, বুঝছো? জাস্ট বাম পাশগুলো একসাথে যোগ করে বাম পাশে রাখলাম। প্রথমে এটা, তারপরে এটা, আর এটা কাটা গেছে, তারপরে এটা বাকি আছে, এটা তো কাটা গেছে, সিএ লিখে দিলাম। এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো সবাই? এবার ডান পাশে এগুলো লিখে দাও। ডান পাশে কি আছে? 2 Mn2 প্লাস 8 অণু পানি, কার্বন ডাইঅক্সাইড, 2 Mn2 প্লাস 8 অণু পানি, 8 অণু পানি প্লাস 10 অণু কার্বন ডাইঅক্সাইড। এই ঠিক আছে, দেখো বুঝলা কিনা? সিরিয়াল মতো ডান পাশটাও লিখে দিলাম। এতটুকু বুঝছো সবাই? দেখো তো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। কিন্তু এটা লিখলে উত্তর পুরোপুরি হবে না। আমাদের আসলে আয়নের মাধ্যমে উত্তর দেওয়া যায় না, আয়নগুলোকে যৌগে পরিণত করতে হবে। এখন আমরা লিখব দর্শক আয়ন যোগ করে। প্রথমবার কী করছিলাম? দর্শক আয়ন বাদ দিয়ে আমরা এই কাজগুলো করছিলাম। এখন লিখব দর্শক আয়ন যুক্ত করে। এখন লিখব দর্শক আয়ন যোগ করে পাই, লাস্টে দর্শক আয়ন যোগ করে নিতে হবে। দর্শক আয়ন যোগ করে বা যুক্ত করে, যাই লেখো। এখন এই লাইনটা বুঝতে একটু কষ্ট হতে পারে, একটু দেখো এই লাইনটা বুঝো। প্রথমত আমি চিন্তা করি এখানে MnO4 এর দর্শক আয়ন কে ছিল বলো তো? এটার দর্শক আয়ন কি ছিল? যৌগ থেকে যাও, এই যে কে, তাহলে কে নিয়ে আসবা। কে প্লাস ছিল তো কে নিয়ে আসবে। আমার কথা কি বুঝছো? জাস্ট কে নিয়ে আসবো। এমনি জুম করতেছি, তাহলে 2 মতো 2 লিখবা, 2 মতো 2 থাকবে। আচ্ছা আমি জাস্ট করে লিখি, তাহলে সহজে বুঝতে পারবে। আলাদা লিখি, এটা 2 মতো 2 থাকবে। জাস্ট এই মাইনাসটা উঠে যাবে, মাইনাস লেখা যাবে না, ওই কে আসবে। দর্শক আয়ন লিখলে কিন্তু কে আসবে, কে আসা মানে প্লাস আসা, প্লাস মাইনাসে কাটাকাটি।
আর MnO4 KMnO4 দশক n যোগ করলে কিন্তু কোনো প্লাস মাইনাস থাকবে না। দেখো তো এতটুকু বুঝতে পারলা কি না? এতটুকু বুঝছো? MnO4 মাইনাস ছিল, দশক n যোগ করাতে কে আসছে আর মাইনাস চলে গেছে, আর 2 এর মধ্যে 2 আছে, দ্যাট 2 MnO4। এতটুকু বুঝছো সবাই? জি স্যার। এই যে 16S+ এইটা করতে গেলে একটু বুঝতে সমস্যা হবে, এটা এখন করব না, পরে করব, এটা আমরা ফাঁকা রাখবো। আমরা এইটা এখন করি, একটু ফাঁকা রাখবা, 2 আঙ্গুল ফাঁকা রাখলেই হবে। প্লাস দিয়ে এখন বলো 5-এর মতো 5 তো লিখবো। হ্যাঁ, C2O4 2 মাইনাস এর দশক n কোনটা ছিল? C2O4 মাইনাস H2 ছিল, এই যে এখানে H2 ছিল, H2 চলে যাওয়াতে C2O4 মাইনাস ছিল। তাহলে H2 লিখে দাও, 5-এর পরে লিখবা কি H2 C2O4 H2 C2O4 2 মাইনাস লেখা যাবে না, সরি, হ্যাঁ ভুল লিখছিলাম, লেখা যাবে না। এরপর দাগ দিয়ে ডান পাশেও সেম কাজ করব। দেখো বাম পাশ এতটুকু বুঝছো কিনা? এটা লিখে দিলাম, দর্শক n যুক্ত করলাম, এটা দর্শক n যুক্ত করলাম, আর এটা পরে করবে, এটা একটু পরে বুঝবো। এতটুকু বুঝছো সবাই? একটু আমাকে জানাও। আচ্ছা, এরপরে এইটার জন্য বসা দাও দর্শক আয়ন, আর এখানে জাসাতা লিখে দাও। এগুলো কোনো আয়ন বসাতে হবে না, কারণ এগুলো আয়ন না, এগুলো সিম্পল। তো এখানে দর্শক আয়ন যুক্ত করলে কি হবে? Mn2+, এখানে দর্শক আয়ন কি হবে বলো তো? Mn এর সাথে দর্শক আয়ন কোনটা হবে? পটাশিয়াম। পটাশিয়াম যদি হয় তাহলে পটাশিয়াম তো আসলে একটা, আসলে এটা হবে না। Mn এর সাথে আমার সালফেট যাবে, কারণ কি Mn2+ থেকে, এই যে Mn2+ তো সালফেটের 2টা, এই যে সালফেটের কিন্তু 2টা মাইনাস। আসলে আমাদের দর্শক আয়নগুলো এরকম করে ওই জারণ সংখ্যা ম্যাচিং করে বসাতে হবে। আসলে K+টা আসছিল এই পুরো যৌগের যে MnO4 এর জন্য, কারণ এখানে মাইনাস ছিল আর K এর প্লাস ছিল, +1 -1, তাহলে কাটাকাটি, সেক্ষেত্রে K আসছে, বুঝছো? -1 +1, এই জন্য K মিলাইছি, মানে জারণ সংখ্যা মিললে দর্শক আয়নগুলো মিলাতে পারি, আমরা বসাতে পারবো। কথা বুঝছো অঞ্জনা? জি স্যার। কিন্তু এখানে Mn2+, আর এখানে পটাশিয়ামে তো হচ্ছে +1, তাহলে তো হইব না। তাহলে সালফেট এটা আসলে -2 আছে, এখানে প্লাস মাইনাসে ইয়া হবে, ভ্যারি করবে, ঠিক আছে? এখানে দেখো, এখানে ছিল মাইনাস আর আমরা আনছি প্লাস কে, একটা এখানে আছে কি প্লাস, তাহলে আনতে হবে মাইনাস, দুইটা। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখন 2 এর মতো 2 Mn লিখবো, আর হবে SO4। এরপরে যা আছে তা 8 অণুর পানি, আর হচ্ছে 10 অণু কার্বন ডাইঅক্সাইড। এইবার দেখো সম্পূর্ণ অংশটা বুঝতে পারলা কিনা, যদিও সম্পূর্ণ একটা অংশ বাকি আছে, এটা বুঝাচ্ছি। দেখো একবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। তুবার আইসা বুঝতে পারছো? তুবার আইসা কথা বলো একটু। হ্যাঁ, তুবার আইসা, ইতি বড়ুয়া, খাদিজা, রিয়াদুল, কথা বলো, বুঝতে পারছো? শেষের লাইনটা আবার বুঝান। মানে এই পুরো লাইনটা বুঝো নাই? জি স্যার। আচ্ছা, তোমার কাছে তুমি দেখতে পাচ্ছ, ক্লিয়ার দেখা যাচ্ছে তোমার এখানে? না কোনো সমস্যা হচ্ছে দেখতে? স্যার নেট চলে যায় বারবার। আর নেট চলে গেলে তো প্রবলেম, রিপিট করতে একটু প্রবলেমই হয়। আচ্ছা আমি সংক্ষেপে বলি, MnO4 এর দর্শক আয়ন ছিল +K,
তো প্লাসকে লিখে দিছি, যেহেতু প্লাসে মাইনাসে কাটাকাটি, মানে দশকান লিখলে আয়নগুলো লিখতে হয় না, প্লাস মাইনাস লিখতে হয় না। তো কে MnO4 এর সাথে কে যুক্ত করছি, কে MnO4, বুঝছো? জি স্যার। আর এখানে H2 ছিল দশকান, H2 নিয়ে আসি, মাইনাস কাটা। আর এখানে Mn2+ ছিল, এর সাথে সালফেট আয়ন যুক্ত হয় সবসময়, MnSO4, আর বাকি সব সেম আছে। ঠিক আছে, এবার বুঝছো? জি স্যার। এবার দেখো এই জায়গার মধ্যে ফাঁকা যে রাখছি না, এই ফাঁকাটা আমরা কিভাবে কি করব। এখানে হাইড্রোজেন আছে কয়টা, 16টা, কথা বুঝো। এখানে হাইড্রোজেন আছে কয়টা, 16টা। আচ্ছা, ডান পাশে হাইড্রোজেন কয়টা আছে, 8 দুগুণা 16, হ্যাঁ মিলছে। এখন কথা হচ্ছে বাম পাশে কি আমি হাইড্রোজেন লিখছি কোথাও, দেখো তো, লিখছি? কথা বলো না কেন? না স্যার। এই যে লিখছি, এই যে লিখছেন, এই যে H2, এটা তো হাইড্রোজেন লিখছি, এই যে লিখছি তো। আমার যখন এই C2O4 এর দশকান লিখা হয়েছিল তখনই তো হাইড্রোজেন লিখে ফেলছি আমি, H2, মানে হাইড্রোজেন লিখছি কিনা ওটা লিখছিলাম, বুঝছো? কথা কি বুঝছো এতটুকু? জি স্যার, 10টা হয়েছে। ভেরি গুড। এই যে H2 লিখছি কয়টা, 5 দুগুণা 10টা, তাহলে আসছিল কয়টা, হাইড্রোজেন 16টা, লিখছি 10টা, বাকি আছে কয়টা, 6টা, বাকি আছে কয়টা, 6টা। সবাই কি বুঝছো এতটুকু? সবাই এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন মনে রাখবা এই যে H+, যখনই H+ হবে তখনই এর সাথে H2SO4, H+ মানে H2SO4, মনে রাখবা। H+ মানে হচ্ছে H2SO4, সমাপ্ত করার পরে H2SO4 লিখবো, ওই জায়গার মধ্যে সবসময় H2SO4 হবে, সবসময়। H+ থেকে সবসময় কি হয়, H2SO4 হয় সবসময়, এটা মনে রাখবা, মুখস্থ। জারণ বিজারণ এটা অলওয়েজ মুখস্থ রাখতে হবে, যে H+ থেকে অলওয়েজ H2SO4 হয়, H2SO4 সবসময়, H2SO4 মনে থাকবে, H2SO4, H+ থেকে সবসময় H2SO4, H+ থেকে সবসময় H2SO4, মুখস্থ রাখো। জারণ বিজারণে এটা অলওয়েজ মুখস্থ, H+ থেকে সবসময় H2SO4। রিয়াদুল, অঞ্জনা, ইতি, পড়ুয়া, তুবার, এসা, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো জি স্যার। এখানে আমরা লিখছি হাইড্রোজেন 5 দুগুণা 10টা, আর লেখা বাকি কয়টা, 6টা, কারণ আসছে মোট 16টা। তাহলে এখানে আমি তো লিখছি 2টা, 6টা লিখতে হবে তো, তো এখানে কত গুণ করলে 6 হবে, 3 গুণ করলে। গুড, তাহলে 3 দুগুণা 6, এই হচ্ছে সম্পূর্ণ, এই হচ্ছে পরিপূর্ণ জারণ বিজারণের সম্পূর্ণ ফাইনাল রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। 2KMnO4 plus 3H2SO4 plus 5H2C2O4 2MnSO4 8H2O 10 পানি, সরি 10 কার্বন ডাইঅক্সাইড। এইভাবেই আমাদের H+টাকে মিলাইতে হবে, যে আগে যদি আমি লিখে থাকি H, তাহলে আমাদের এইভাবে ভেঙে ভেঙে লিখতে হবে। যদি আগে না লিখতাম তাহলে লিখতাম কি H+ থেকে H2SO4, আর 8 দুগুণা 16, 8 লিখতাম, 8 H2SO4, তাহলে 8 দুগুণা 16টা হইতো। কিন্তু যেহেতু আমি এখানে লিখে ফেলছি H10টা, সেই ক্ষেত্রে আমাদের আরও 6টা লিখতে হয়েছে, তাহলে 3 মোল H2SO4 হইল। এই হচ্ছে জারণ বিজারণের প্রত্যেকটা অঙ্কের একই সিস্টেম, এভাবেই সবগুলো অঙ্ক করতে হবে। রিয়াদুল, অঞ্জনা, ইতি, বড়ুয়া, তুবার, এসা, দেখো বুঝলা কিনা এবার? এখন কথা হচ্ছে সর্বশেষ আমরা কি করবো জানো, ওই যে আমরা প্রথমে ফাঁকা রাখছিলাম না, এই যে এতটুকু লিখে, তো এখন আমরা এই ঘরে এই ডান পাশে কি লিখবা জানো, ডান পাশে যা পাইছো তা লিখে দেওয়া, এই যে এগুলা সব ডান দিকে লিখে দিবা, অর্থাৎ লিখবা কি 2MnSO4 প্লাস এইটুকু পানি প্লাস 10 কার্বন ডাইঅক্সাইড,
এই জন্য বলছিলাম প্রথমে এটা ফাঁকা রাখতে হবে। ফাঁকা রাখার টেকনিকটা এখন বুঝতে পারছো কিনা বলো আমাকে। কেন ফাঁকা রাখছিলাম? এই কারণে আমি জানতাম না এখানে কি কি হবে, লাস্টে থেকে বুঝছি এগুলো হবে, এই জন্য ফাঁকা রাখছিলাম। বুঝছো এবার কাহিনী? জি স্যার। এবার বাম পাশে তো মিলাইতে হবে না, বাম পাশে কি করব, বাম পাশে দেখে দেখে বসা দাও। কে এম এ 2 লিখবা, কে এম এন অফার আছে এই জায়গায়, তাই 2 লেখো। H2C2O4 এর আগে লিখবা কত? 5। তো দেখে দেখে বসা দাও, 5 লিখবে এখানে। তোমাদের ম্যাজিক শিখাইছি, ম্যাজিক, এটা খুবই চমৎকার ম্যাজিক। হ্যাঁ, আর H2SO4 আগে কত লিখবা? 3। এই 3, এই হচ্ছে ম্যাজিক। এইভাবেই আমাদের পরিপূর্ণভাবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ বলো। সহজ ছিল, বাট এটা প্র্যাকটিস করতে হবে, বলে জীবনে মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এখন আশা করি আল্লাহর মতে পানির মতো সহজ হয়ে গেছে ইনশাল্লাহ। যদি পরিপূর্ণ ক্লাস মনোযোগ থাকে আশা করি বুঝতে পারছো ইনশাল্লাহ। এবার দেখো উত্তর দেখলেই হবে। হ্যাঁ উত্তর দেখো, উত্তরের মধ্যে এই কাজটাই করছে, মিলছে। 2KMnO4 3H2SO4 5 H2C2O4 KSO4। আসলে এখানে তারা একটা বাড়তি লিখছে, আসলে এই জিনিসটা আমি বুঝাচ্ছি। 2MnSO4 প্লাস H 8 অণু পানি প্লাস 10টা কার্বন ডাইঅক্সাইড। এখানে আসলে আমার এই যে এই K2SO4 এটা বেশি, এটা আমি দেখাই, বাম পাশটা দেখলে একটু বুঝবা। একটু বাকি আছে জিনিসটা, একটু খেয়াল করতে, মানে পুরোপুরি খেয়াল করতে মনে নাই। দেখো আমাদের এখানে বাম পাশে KSO4 এটা একটা বেশি আছে, আমি জাস্ট তোমাদের দেখাই তাহলে বুঝবা। দেখো কে আছে এখানে 2টা, দেখো কে আছে এখানে 2টা, দেখছো যে কে আছে এখানে 2টা, এখানে কিন্তু কোনো কে নাই, পটাশিয়াম আর কি। কে আছে 2টা, কথা বুঝছো এতটুকু? এটা আমাকে জানাও। এখানে বাম পাশে কে আছে 2টা, মানে পটাশিয়াম 2টা, এটা আমাকে জানাও, বুঝছো? এই জন্য ডান পাশে আমরা কে 2টা ব্যবহার করবো, তবে আমরা এইভাবে লিখবো K2, যেহেতু বাম পাশে কে আছে 2টা এই জন্য ডান পাশে K2। আর এখানে বাম পাশে হিসাব করলে সালফেট 2টা, মানে একটা বেশি আছে, ডান পাশে একটা কম, কারণ এখানে 2টা সালফেট, এখানে 3টা সালফেট, তাহলে K2SO4 এখানে নতুন একটা যুক্ত হবে। এই জাস্ট এটাই পার্থক্য। বাম পাশে এখানে কে 2টা ছিল দেখে কে 2টা লিখছি, K2 নিচে লিখছি, আর সালফেট এখানে 3টা ছিল, এখানে ছিল 2টা, এখানে একটা যুক্ত করছি, শেষ। বুঝছো? এটা এই অতিরিক্ত ছিল, আর সব সেম। এটা আমাকে জানা, এতটুকু বুঝছো? জি স্যার। তো লাস্টে গিয়ে আমরা এখানে জাস্ট একটা যুক্ত করে দিবা K2SO4। এটা আসলে আমি খেয়াল করি নাই, লাস্টে এটা বাকি ছিল। হ্যাঁ, এই তাহলে আমাদের পরিপূর্ণ শেষ। এই হচ্ছে পুরোপুরি আমাদের জার্মান বিজ্ঞানের শেষ অংশ।